আজকের এই ক্লাসে পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, যা আপকামিং সিটেট পরীক্ষার পেপার 2 এর সোশিয়াল সায়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো মিডিয়া, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই হলো টপিকের নাম বা চ্যাপ্টারের নাম। এনসিইআরটি বেসড আমরা ক্লাস করাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই মনে রাখবে। তো আজ আমরা প্রথমে মিডিয়া কি, মিডিয়ার ভূমিকা ডেমোক্রেসিতে কি, সেটা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ক্লাসটিকে তোমরা সবাই শেষ পর্যন্ত পুরো অবশ্যই দেখবে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা কনসেপ্ট জানব। এই যে শব্দ মিডিয়া, এই মিডিয়া শব্দটি মূলত মিডিয়াম এই শব্দের প্লুরাল ফর্ম বা বহুবচন। Media is the plural form of the word medium, and it describes the various ways through which we communicate in society. আর এই মিডিয়া দ্বারা আমরা সমাজে কিভাবে একে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে পারি, শুধুমাত্র আমরা যে এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালে ওনার সঙ্গেই আমি কমিউনিকেট করব, আমি ওনার সঙ্গে যাতায়াত করব, যোগাযোগ করব কথার মাধ্যমে, সেটা কমিউনিকেশন নয়। আজ আমরা মিডিয়ার মাধ্যমে কমিউনিকেট করতে পারি। আমি যদি কোনো বিশেষ পাত্রপাত্রী প্রভৃতির অ্যাডভার্টাইজমেন্ট আপনারা অবশ্যই দেখেছেন, তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট, আমার এ ধরনের পাত্রী চাই, আমার ও ধরনের পাত্রী চাই, এ ধরনের বিশেষ খবর পেপারে, খবরের কাগজে প্রকাশিত হয়। তো এটার মাধ্যমে কি হয়, কমিউনিকেট করা হয়। অনেক ক্ষেত্রে অমুক ব্যক্তি হেরে গিয়েছেন, অমুক বর্ণ, অমুক নাম, এতটুকু হাইট প্রভৃতি অ্যাডভার্টিজমেন্টের মাধ্যমে মিডিয়াতে প্রকাশ করা হয়। আর মিডিয়াতে প্রকাশ করার ফলস্বরূপে কি হয়, এই প্রকাশের মাধ্যমে কি করা হচ্ছে, এখানে কোনো না কোনোভাবে কী করা হচ্ছে, কমিউনিকেট করা হচ্ছে। কার সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে, কার মধ্যে কমিউনিকেট করা হচ্ছে, সমাজের মধ্যে কমিউনিকেট করা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পয়েন্ট, দেয়ার ইজ ওয়ান ওয়ার্ড দ্যাট ইজ অফটেন ইউজ টু কালেকটিভলি রেফার টু দ্য রেডিও। একটি শব্দ যেটা রেডিও বোঝানোর জন্য ব্যবহার করা হয়, টেলিভিশনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, নিউজ পেপার খবরের কাগজ সংবাদপত্রকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আজকাল আধুনিক যুগে ইন্টারনেটকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তারপর আরও অন্যান্য বিভিন্ন ফর্মস অফ কমিউনিকেশন যেমন ফেসবুক, টুইটার প্রভৃতি, ইনস্টাগ্রাম প্রভৃতিকে বোঝানো হয়। দিস ওয়ার্ড ইজ মিডিয়া। আর এই যে শব্দ আমরা প্রয়োগ করলাম, যে এখন যতগুলি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন হোক, আর অন্যান্য নিউজ পেপার হোক, টেলিভিশন হোক, ইন্টারনেট হোক, বিভিন্ন ওয়েবসাইট হোক, এই সবগুলি কিন্তু মিডিয়া এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পয়েন্ট, মিডিয়া রেফার্স টু অল মিনস অফ কমিউনিকেশন। যে মাধ্যমে আমরা কমিউনিকেট করব, যোগাযোগ করব, এই যোগাযোগের সমস্ত মাধ্যমকে মিডিয়া বলা হয়। মনে রাখবে, এভরিথিং রেঞ্জিং ফ্রম এ ফোন কল টু দ্য টিভি। দেখো, যে কোনো কিছু, সেটা হতে পারে একটি ফোন কল, আমরা যে একটি ফোন কল করে আমরা কী করলাম, কোনো একটা বিষয়ে ইনফরমেশন দিলাম, এটা থেকে শুরু করে টেলিভিশনের যে বিভিন্ন নিউজ, তারপর বিভিন্ন শো যে প্রকাশ করা হয়, খবর প্রকাশিত হয়, এটা রেডিও এর মাধ্যমে যে সমস্ত খবর আমরা শুনতে পাই, পত্রিকা এর মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আমরা যে সকল নিউজ দেখতে পাই, এই সবগুলিকে বলা হয় মিডিয়া। ঠিক আছে, মিডিয়া দ্যাট রিচেস মিলিয়নস অফ পিপল আর দ্য মাসেস অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দাস দে আর কল্ড মাস মিডিয়া। দেখো, যে মিডিয়া কী করে অনেক লোকজনের কাছে পৌঁছতে পারে, সেটা শুধুমাত্র যে নিজের দেশের ভিতরে পৌঁছাবে এমন নয়, দেশের অভ্যন্তর ভাগ ছাড়া দেশের বাইরে গিয়ে মিডিয়া প্রভাবিত করে। মিডিয়া এর মাধ্যমে খবর প্রকাশিত হয়, খবর মানুষে জানতে পারে, যার দরুন আমরা দেশ বিদেশের খবর জানতে পারি। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়, মাস মিডিয়া বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা স্লাইডে চলে যাব। এখানে আমরা দেখব কতগুলি মিডিয়া এর ফর্ম, সাম ফর্মস অফ মিডিয়া আর মেনশনড হিয়ার। দেখো, কিছু কিছু মিডিয়া এর যে ফর্ম আছে, এগুলিকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া এর অন্তর্ভুক্ত হলো টিভি এবং রেডিও। টিভি এবং রেডিও কোন মিডিয়ার অন্তর্ভুক্ত, ইলেকট্রনিক মিডিয়ার অন্তর্ভুক্ত। এরই সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার অন্তর্ভুক্ত হলো ইন্টারনেট এবং কম্পিউটার। কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা যে সমস্ত খবর দেখতে পাই, সেটা হলো ইলেকট্রনিক মিডিয়া এর অন্তর্ভুক্ত। মনে রাখবে। তারপর নেক্সট টাইপ অফ মিডিয়া হলো প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত হলো নিউজ পেপার, সংবাদপত্র এবং ম্যাগাজিন। ঠিক আছে, চলো আমরা নেক্সট
গিয়ে আরও কিছু মিডিয়া বিষয়ে জানবো। ইলেকট্রনিক মিডিয়া এর কতগুলি আমরা মাধ্যম জানবো। দেখো, প্রথম হলো টেলিভিশন। এই টেলিভিশন হলো একটি ইলেকট্রনিক মিডিয়ার উদাহরণ। তারপর হলো রেডিও। রেডিও একটি ইলেকট্রনিক মিডিয়ার উদাহরণ, মনে রাখবে। তারপর ইন্টারনেট। ইন্টারনেটও কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার উদাহরণ। ঠিক আছে, চলো এখানে আমরা জানবো কতগুলি প্রিন্ট মিডিয়ার উদাহরণ নিয়ে। দেখো, প্রথমে হলো এই যে ম্যাগাজিন। এই ম্যাগাজিন হলো প্রিন্ট মিডিয়ার উদাহরণ এবং সংবাদপত্র হলো প্রিন্ট মিডিয়া উদাহরণ। তারপর আমরা জানবো মিডিয়া অ্যান্ড টেকনোলজি। দেখো, মিডিয়াকে যদি আমরা শক্তিশালী করতে চাই, মিডিয়াকে যদি আমরা আরও প্রভাবশালী এবং আরও বেশি লোকজনের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদের কিন্তু মিডিয়ার সঙ্গে সঙ্গে টেকনোলজিকে, প্রযুক্তিবিদ্যাকে এনহ্যান্স করতে হয়। Newspapers, television and radio can reach millions of people because they use certain technologies. দেখো, সংবাদপত্র এরই সাথে টেলিভিশন, রেডিও প্রভৃতি লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে পৌঁছতে পারে, কেননা এগুলি বিশেষ ধরনের নির্দিষ্ট প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে। প্রযুক্তিবিদ্যা ছাড়া কি রেডিওয়ের ট্রান্সমিশন হয়ে যাবে? প্রযুক্তিবিদ্যা ছাড়া কি নিউজপেপারের খবর প্রকাশিত হতে পারবে? রেডিও চলতে পারবে? টেলিভিশন চলতে পারবে? পারবে না। ঠিক আছে, তাই আমরা বুঝতে পারলাম যে মিডিয়া আর টেকনোলজি ওতপ্রোতভাবে জড়িত। তারপর হলো টেকনোলজি ডাজ মোর দ্যান দিস। আর প্রযুক্তিবিদ্যা ইহার চেয়েও আরও অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট অলসো চেঞ্জেস দ্য ওয়েজ ইন হুইচ উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার লাইফস। আর এই টেকনোলজি কী করে আমাদের জীবনে প্রয়োজন মেটাতে সাহায্য করে, এটা তো ঠিকই। একইভাবে আমরা যেভাবে আমাদের জীবন নিয়ে ভাবি, সেই জীবন নিয়ে ভাবার যে দৃষ্টিভঙ্গি, এটাকে পরিবর্তন করতেও সাহায্য করে। ঠিক আছে, তারপর দেখো, টেলিভিশন হ্যাজ এনেবলড আস টু থিঙ্ক অফ আওয়ারসেলভস অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার গ্লোবাল ওয়ার্ল্ড। এই টেলিভিশনের ফলস্বরূপে আমরা আজ নিজেকে শুধুমাত্র একজন ভারতবর্ষের আসাম রাজ্যের অন্তর্ভুক্ত বলে মনে করছি না। আজ আমরা টেলিভিশনের মাধ্যমে পুরো বিশ্ব এর খবর আমরা পেতে পারি। তাই আমরা কী করছি, এখন আস্তে আস্তে করে আমরা বিশ্ববাসী হিসাবে বিশ্বায়নের জন্য পুরো বিশ্ব নিয়ে আমরা চিন্তা করা শুরু করে দিয়েছি। টেলিভিশন ইমেজেস ট্রাভেল হিউজ ডিস্ট্যান্সেস থ্রু স্যাটেলাইটস অ্যান্ড কেবলস। আর টেলিভিশনের যে ছবি, ভিডিও প্রভৃতি স্যাটেলাইটের মাধ্যমে, কৃত্রিম উপগ্রহ এর মাধ্যমে এবং কেবল টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন স্থানে অনেক দূরত্বে পৌঁছতে পারে। তারপর দেখো, দ্য টেকনোলজি দ্যাট মাস মিডিয়া ইউজেস কিপস চেঞ্জিং। মাস মিডিয়া যে সমস্ত টেকনোলজি প্রয়োগ করে, এই টেকনোলজিগুলি কিন্তু, প্রযুক্তিবিদ্যা কিন্তু সর্বদা আপডেট হতে থাকে, পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে, তারপর দেখো, দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ দ্য ইন্টারনেট ইজ এ রিসেন্ট ফেনোমেনা। আর ওয়াইড স্প্রেড ইউজ, এই ইন্টারনেটকে যে বহুল পরিমাণে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত দিকে ইন্টারনেটকে প্রয়োগ করা হচ্ছে, এই ইন্টারনেট এর ইউজ হলো আরেকটি বিশাল ব্যাপার, বিশালভাবে যেটাকে এক হিউজ স্কেলে ইউজ করা হচ্ছে গ্লোবালি। ঠিক আছে, তারপর দেখো, মিডিয়া অ্যান্ড মানি। দেখো, এই যদি মিডিয়াকে আরও শক্তিশালী করে তুলতে হয়, মিডিয়ার খবরকে যদি আরও আমরা প্রভাবশালীভাবে প্রেজেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রযুক্তিবিদ্যা আনয়ন করতে হবে, নতুন নতুন প্রযুক্তিবিদ্যা আপগ্রেড করতে হবে, স্টুডিও ভালো করে ইমপ্রুভ করে বানাতে হবে। তো এগুলি করতে হলে কিসের প্রয়োজন হয়? এগুলি করতে হলে টাকা এর প্রয়োজন হয়। মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফুলফিলিং দিস পারপাস। তাই আমরা জানবো এখন মিডিয়া এবং মানি এর গুরুত্ব কতটুকু। দেখো, প্রথমত, দ্য টেকনোলজিস দ্যাট মাস মিডিয়া ইউজ কিপ চেঞ্জিং অ্যান্ড সো এ লট অফ মানি স্পেন্ট অন গেটিং দ্য লেটেস্ট টেকনোলজি। দেখো, এই যে মাস মিডিয়ার টেকনোলজি, ইহা সবসময় পরিবর্তন হতেই চলেছে, অলওয়েজ চেঞ্জিং। ঠিক আছে, আর এই পরিবর্তন হওয়ার জন্য কী করতে হয়? টিভি চ্যানেলকে শুরু করে আমরা যদি কোনো ইউটিউবের চ্যানেলও দেখি, তাহলে আমাদেরকে সময়ে সময়ে নিজেদেরকে আপডেট করতে হয়। আর এই আপডেট করতে হলে আমাদের কী করতে হয়? টাকা খরচ করতে হয়। তারপর দেখো, ডিউ টু দিস কস্টস দ্য মাস মিডিয়া নেডস এ গ্রেট ডিল অফ মানি টু ডু ইটস ওয়ার্ক। আর এই সমস্ত খরচ পরিপূর্ণ করার জন্য কিন্তু আমাদের সবার কি হয়, আমাদের যারা মিডিয়াতে আমরা কর্ম করি তাদের কিন্তু টাকার প্রয়োজন হয়। তারপর দেখো, অ্যাজ এ রিজাল্ট মোস্ট টেলিভিশন চ্যানেলস অ্যান্ড নিউজ পেপার্স আর পার্ট অফ বিগ বিজনেস হাউসেস। আর এই ফলস্বরূপে বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং নিউজ পেপার বা খবরের কাগজের
যারা মালিক থাকেন, যে সমস্ত স্টুডিও থাকে, এগুলি কিন্তু বড় বিজনেস হাউসের অংশ হয়ে যান। ঠিক আছে, তারপর দেখো, মাস মিডিয়া ইজ কনস্ট্যান্টলি থিঙ্কিং অফ ওয়েজ টু মেক মানি বাই অ্যাডভার্টাইজিং ডিফারেন্ট থিংস লাইক কার্স, চকলেটস, ক্লথস, মোবাইল ফোনস এটসেট্রা। আর মাস মিডিয়া এই খরচকে পরিপূর্ণ করার জন্য সবসময় কী করতে পারে, সবসময় চিন্তায় লেগে যায় যে কী করে বিজ্ঞাপন দেখিয়ে আমরা বিভিন্ন কারের বিজ্ঞাপন দেখিয়ে, চকলেটের বিজ্ঞাপন দেখিয়ে, কাপড়ের পোশাকের বিজ্ঞাপন দেখিয়ে, মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখিয়ে মিডিয়া অর্থ উপার্জন করে থাকে। বোঝা গেল? চলো নেক্সট আমরা জানবো মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রে মিডিয়ার গুরুত্ব কতটুকু, সেটা নিয়ে এবার আমরা আলোকপাত করব। ইন এ ডেমোক্রেসি দ্য মিডিয়া প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন প্রোভাইডিং নিউজ অ্যান্ড ডিসকাসিং ইভেন্টস টেকিং প্লেস ইন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে কোথায় কী ধরনের গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে, ইভেন্ট হতে চলেছে, কোথায় কী ধরনের ডিসকাশন হতে চলেছে, কোন দেশ কী ডিসিশন নিচ্ছে, কোন দেশে কী হচ্ছে, সে সমস্ত কিছু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তাই গণতন্ত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা আমাদেরকে দেশের মধ্যে কী হচ্ছে সেটা অবশ্যই জানতে হয় নাগরিক হিসাবে, দেশের বিশেষ করে সচেতন নাগরিক হিসাবে। তারপর দেখো, ইট ইজ অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন দ্যাট সিটিজেন্স ক্যান ফর এক্সাম্পল লার্ন হাউ গভর্নমেন্ট ওয়ার্কস। আর এই ইনফরমেশন, এই তথ্য মিডিয়ার মাধ্যমে আমরা যে প্রাপ্ত করি নাগরিক হিসাবে, এগুলি প্রাপ্ত করার ফলস্বরূপে বা পাওয়ার ফলস্বরূপে আমরা ইহা বুঝতে পারি যে আমাদের সরকার কী ধরনের অ্যাক্টিভিটিস করছে, কী ধরনের উন্নয়নমূলক প্রগতিশীল কাজ করছে, সেটা আমরা নাগরিক হিসাবে বুঝতে পারি। অ্যান্ড অফটেন if they wish to, they can take action on the basis of these নিউজ স্টোরিজ। আর এ সমস্ত যে তারা যে নিউজের মাধ্যমে সরকার কী কী কাজ করছে এগুলি দেখিয়ে থাকে, এগুলি আমরা নাগরিক হিসাবে নিউজ থেকে জানতে পারি, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। আর কখনও তারা যদি এগুলি ইচ্ছা করে যে এগুলির উপরে কোনো কিছু কাজ আমরা করতে চাই, যেমন কোনো কিছু খারাপ হচ্ছে দেশের মধ্যে, মনে করো কোনো একটা কিছু খারাপ হলো, যে কাজ হওয়া উচিত ছিল না, এরকম কাজ যদি আমাদের দেশে হয় তাহলে আমরা এর বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারি। তো অ্যাকশন আমরা কী করে নেব, যদি আমরা খবর পাই তবেই তো আমরা কোনো কিছু স্টেপ নিতে পারবো, অ্যাকশন নিতে পারবো। ঠিক আছে, তারপর দেখো, সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ they can do this is by writing letters to the concerned minister, organizing a public protest, starting a signature campaign, asking the government to rethink its program, etc. আর এ ধরনের যখন কোনো কিছু সরকার লোকজনের বিপক্ষে করে, নাগরিকগণের বিপক্ষে গিয়ে করে থাকে, তখন আমরা নাগরিক হিসেবে যদি চাই তাহলে কনসার্ন মিনিস্টার, যারা ওই বিভাগের মন্ত্রী থাকবেন, যেমন টেলিকম রিলেটেড কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা টেলিকম মিনিস্ট্রিকে পত্র লিখতে পারি, আমরা একটি পাবলিক প্রটেস্ট অর্গানাইজ করতে পারি, গণবিক্ষোভ অর্গানাইজ করতে পারি, আমরা একটি সিগনেচার ক্যাম্পেইন আমরা চালাতে পারি। ঠিক আছে, তারপর আমরা সরকারকে বাধ্য করাই বা সরকারকে আমরা বলতে পারি যে আপনি যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, ডিসিশন নিয়েছেন, এটার উপর অবশ্যই একবার পুনরায় চিন্তন করুন, তারপর আপনার এই যে প্রোগ্রাম, এই যে অনুষ্ঠান কর্মসূচি, এগুলিকে কন্টিনিউ করতে পারেন। বুঝা গেল? তারপর দেখো, next point, given the role that the media plays in providing information, it is important that the information be balanced. আর মিডিয়া এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গণতন্ত্রে এমন কোনো ইনফরমেশন, বায়াসড ইনফরমেশন, পক্ষপাতিত্ব করে ইনফরমেশন দেওয়া যাবে না। এমন ইনফরমেশন মিডিয়া গণতন্ত্রে প্রোভাইড করবে, শেয়ার করবে যে ইনফরমেশন ব্যালেন্সড হয়, যে ইনফরমেশনে বায়াসনেস কম থাকে, পক্ষপাতিত্ব কম থাকে। এ ধরনের সঠিক ইনফরমেশন নির্ভীকভাবে মিডিয়া ডেমোক্রেসিতে প্রোভাইড করলে ডেমোক্রেসি আরও উন্নতি হতে পারে, ডেমোক্রেসির আরও জয়জয়কার হতে পারে। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব এবং এখানে আমরা জানবো যে ব্যালেন্সড মিডিয়া রিপোর্টিং যে হয়, এই মিডিয়া রিপোর্টিংকে কি করে আমরা ব্যালেন্সড করতে পারি। এ ব্যালেন্সড রিপোর্ট ইজ ওয়ান দ্যাট ডিসকাসেস অল পয়েন্টস অফ ভিউ অফ এ পার্টিকুলার স্টোরি। একটি ঘটনার, একটি গল্পের সব দিক যে মিডিয়া এর রিপোর্টে আলোচনা করতে হয়, ইহা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটি ব্যালেন্সড রিপোর্ট থাকবে, এটার পজিটিভ সাইড থাকবে, অন্যদিকে এটার নেগেটিভ সাইডও থাকবে। অ্যান্ড দেন লিভস ইট টু দ্য রিডার্স টু মেক আপ দেয়ার মাইন্ডস। এবং জনগণের উপর, পাবলিকের উপর ইহা ছেড়ে দেয় মিডিয়া এর রিপোর্ট, যে এবার আপনারা ভাবুন আপনারা কি করে কি করবেন। তো এ ধরনের যে রিপোর্টিং হয় এটাকে ব্যালেন্সড মিডিয়া রিপোর্টিং বলা হয়, মনে রাখবে। এবং এই ব্যালেন্সড মিডিয়া রিপোর্টিং গণতন্ত্রে খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো,
রাইটিং এ ব্যালেন্সড রিপোর্ট হাউএভার ডিপেন্ডস অন দ্য মিডিয়া বিং ইন্ডিপেন্ডেন্ট। আর একটি ব্যালেন্সড রিপোর্ট যদি মিডিয়া প্রকাশ করতে হয় তাহলে মিডিয়াকে কিন্তু অবশ্যই কি হতে হয়, মিডিয়াকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, স্বাধীন হতে হয়। মিডিয়া যখন সরকারের কাছে বিক্রি হয়ে যায়, সরকারের অধীনস্থ হয়ে যায়, তখন কিন্তু মিডিয়া আর স্বাধীন থাকে না, মিডিয়া আর নির্ভীকভাবে ব্যালেন্সড রিপোর্টিং করতে পারে না। তারপর দেখো, an independent media means that no one should control and influence its coverage of news। একটি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বা স্বাধীন মিডিয়া বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তি এই মিডিয়াতে যে সমস্ত নিউজ, যে সমস্ত ইনফরমেশন, তথ্য দেওয়া হবে এগুলিকে যেন প্রভাবিত করতে না পারে, কারো কথায় যেন মিডিয়া রিপোর্টিং চেঞ্জ না হয়, পরিবর্তিত না হয়, ম্যানিপুলেশন যাতে না হয়, সঠিকভাবে তথ্য যেন সম্প্রসারিত করা হয়। তারপর দেখো, no one should tell the media that can be included and what should not be included in a news story। হোয়াট হবে এখানে, আমি দ্যাট এটাকে বলে দিয়েছি। তো কোন খবর বা কি মিডিয়াতে আজকের এই যে টেলিভিশনে এক প্রোগ্রাম মনে করো, এই প্রোগ্রামে কি বিষয় শামিল করা হবে আর কি বিষয়কে শামিল করা হবে না, সেটা যেন কোনো ব্যক্তি মিডিয়াকে বলে না দেয়। ঠিক আছে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইজ ইম্পর্ট্যান্ট ইন এ ডেমোক্রেসি। তাই একটি সুস্থ গণতন্ত্রে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, স্বাধীন মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে আমরা জানবো সেন্সরশিপ নিয়ে। সেন্সরশিপ মানে কি? দেখো, কোনো ফিল্মে আমরা দেখেছি যে এখানের মধ্যে কোনো যদি বালগার সিন থাকে তাহলে এই বালগার সিনকে কেটে দেওয়া হয়, অমিট করে দেওয়া হয়। এই অমিট করে দেওয়া হয়, এই যে ব্যবস্থা, এটাকে সেন্সরশিপ বলা হয়। মানে সেন্সরশিপ হলো when the government prevents either a news item or scenes from a movie or the lyrics of a song from being shared with the larger public, this is referred to as censorship। যখন সরকার কি করবে, প্রিভেন্ট করবে যে কোনো নিউজ আইটেমে এ ধরনের সিন তুমি দিতে পারবে না, তারপর কোনো সিনেমার মধ্যে এই মুভি এর মধ্যে এই সিন যদি থাকে তাহলে কোনো পার্টিকুলার লার্জ গ্রুপ অফ পিপল, বেশি সংখ্যক লোকের মানহানি হতে পারে, ওনাদের মনে সেন্টিমেন্ট ইস্যু হতে পারে, বা কোনো গানের মধ্যে কোনো বিশেষ এই লাইন থেকে জনগণের মন আহত হতে পারে। এটা যদি সরকার মনে করে তাহলে কোনো পার্টিকুলার লাইন, কোনো পার্টিকুলার ছবি, কোনো পার্টিকুলার রিপোর্ট এটাকে অমিট করা হয়, আর এটার নাম হলো সেন্সরশিপ। বুঝা গেল? তারপর দেখো নেক্সট পয়েন্ট, while the government does continue to censor films, it does not really censor the media's coverage of news। দেখো, ফিল্মের মধ্যে যে সমস্ত উল্টো পুল্টো ছবি থাকে, তারপর এমন কিছু ভালগার পয়েন্টস থাকে, সিনস থাকে, যেগুলি দেখলে আমাদের সমাজের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এগুলির উপর তো ফিল্ম এর মধ্যে থেকে বেশ কতগুলি সিন অমিট করে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়। কিন্তু দেখো, মিডিয়ার এর যে নিউজ থাকে এগুলির মধ্যে কিন্তু সেটা কম করা হয়। ঠিক আছে, তারপর দেখো, despite the absence of censorship by the government, most newspapers nowadays still fail to provide a balanced story। কিন্তু আজকাল যদিও সেন্সরশিপ এই যে খবরের মধ্যে সরকার লাগায়নি, তবুও কিন্তু বেশিরভাগ মিডিয়া হাউস সঠিকভাবে বা কোনো বায়াস না হয়ে সঠিক স্টোরি, সঠিক ইনফরমেশন দিতে ব্যর্থ হয়েছে। তারপর দেখো, দ্য রিজনস ফর দিস আর কমপ্লিকেটেড, এবং ইহার পেছনে যে কারণ, এই কারণ কিন্তু অনেকই জটিল। Persons who research the media have said that this happens because business houses control the media। যে সমস্ত ব্যক্তিগণ এটার পিছনের কারণ এর খোঁজ করে থাকেন, রিসার্চ করে থাকেন, তাদের মতে এই যে রিপোর্টিং হচ্ছে, এই যে মিডিয়া এখন আমরা বায়াস হতে দেখছি, এটা হলো একমাত্র যে এই মিডিয়াগুলিকে কন্ট্রোল করে থাকেন বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ড, বড় বড় ব্যবসায়ী, পুঁজিপতিগণ। তাই এ ধরনের আমরা হতে দেখি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট স্লাইডে আমরা জানবো এজেন্ডা কী করে সেট করতে হয়, সেটিং এজেন্ডাস। দেখো, বাই ফোকাসিং অন পার্টিকুলার ইস্যুস, দ্য মিডিয়া ইনফ্লুয়েন্সেস আওয়ার থটস, ফিলিংস অ্যান্ড অ্যাকশনস অ্যান্ড ব্রিংস দোজ ইস্যুস টু আওয়ার নেশনস। দেখো, কোনো পার্টিকুলার ইস্যু, কোনো পার্টিকুলার সমস্যার উপর ফোকাস করে মিডিয়া কী করে আমাদের চিন্তাকে প্রভাবিত করে, আমাদের ভাবনাকে প্রভাবিত করে, আমাদের কর্মকে প্রভাবিত করে, এবং
এই যে ইস্যু, এই যে সমস্যা, ইহাকে সমগ্র দেশের সম্মুখে তুলে ধরার কাজ করে। তারপর দেখো, ডিউ টু দ্য সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ইট প্লেজ ইন আওয়ার লাইভস অ্যান্ড ইন শেপিং আওয়ার থটস, ইট ইজ কমনলি সেড দ্যাট দ্য মিডিয়া সেটস দি এজেন্ডা। দেখো, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মিডিয়া আমাদের জীবনে, আমাদের চিন্তার মধ্যে পালন করে থাকে। ঠিক আছে, তাই সাধারণভাবে বলা হয় যে মিডিয়া এজেন্ডা সেট করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেল? তারপর দেখো সোশ্যাল অ্যাডভার্টাইজিং। তো সোশ্যাল অ্যাডভার্টাইজিং কী করে হয়? সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্টস রেফার টু advertisements made by the government or private agencies that have a larger message for society. তো সোশ্যাল অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজমেন্ট এটাকে বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে সরকার দিয়েছেন, হতে পারে কোনো প্রাইভেট এজেন্সি দিয়েছেন, কিন্তু এই এজেন্সি বা সরকার দিলেও এটার মধ্যে কী থাকে? একটি বৃহৎ বা মহৎ সন্দেশ থাকে সমাজের জন্য। তো এটা হলো সোশ্যাল অ্যাডভার্টাইজিং। যেমন বৃক্ষ বাঁচাও এ ধরনের যে কথা যদি থাকে, অ্যাডভার্টাইজ করা হয় বারবার, তো তাহলে এটা হয়ে যাবে সোশ্যাল অ্যাডভার্টাইজিং। যেমন গাছ কাটা ভালো নয়, তাছাড়া যদি থাকে যে মোবাইল ফোন বেশি দেখা, ভিডিও গেম খেলা ভালো নয়, তো এ ধরনের যে অ্যাডভার্টাইজিং যদি করা হয় তাহলে এগুলি সোশ্যাল অ্যাডভার্টাইজিংয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আমরা জানবো আঞ্চলিক মিডিয়া নিয়ে। When mainstream media not interested in covering small issues that involve ordinary people and their daily lives, several local groups have come forward to start their own media. দেখো, যখন মেইনস্ট্রিম মিডিয়া মানে প্রধান দেশের মিডিয়া আঞ্চলিক খবরকে খুব একটা ইন্টারেস্ট শো করে বা খুব একটা রুচি দেখিয়ে প্রকাশিত করে না, তখন কিছু আঞ্চলিক মিডিয়া চলে এসে এগুলির কি করার জন্য, কভার করার জন্য বা এগুলি প্রকাশিত করার জন্য, তখন ইহাকে বলা হয় কি? লোকাল মিডিয়া। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। এখানে দেখো আমরা সামারি, এই যে আমরা আলোচনা করলাম, কী কী আলোচনা করলাম, এটার আমরা সামারি দেখব। প্রথমত দেখো, অ্যাজ সিটিজেন্স অফ এ ডেমোক্রেসি, আমরা এক গণতন্ত্রের নাগরিক হিসাবে, দ্য মিডিয়া হ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল টু প্লে ইন আওয়ার লাইভস। আমাদের জীবনে মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিকজ ইট ইজ থ্রু দ্য মিডিয়া দ্যাট উই হিয়ার অ্যাবাউট ইস্যুস রিলেটেড টু ওয়ার্কিং অফ দ্য গভর্নমেন্ট। সরকারের কাজকর্ম সম্পর্কে আমরা মিডিয়া থেকে শুনতে পাই, তাই ডেমোক্রেসির মধ্যে মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর দেখো, দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্য মিডিয়া ডিসাইডস হোয়াট টু ফোকাস অন অ্যান্ড ইন দিস ওয়ে ইট সেটস দি এজেন্ডা। মিডিয়া কী করে? মিডিয়া এজেন্ডা সেট করে কীভাবে? যে কিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কিসের উপর বেশি ফোকাস করতে হবে, এভাবে কোনো পার্টিকুলার ইস্যুর উপর ফোকাস করে মিডিয়া এজেন্ডা সেট করে থাকে। তারপর দেখো, দ্য গভর্নমেন্ট ক্যান অ্যাট টাইমস প্রিভেন্ট দ্য মিডিয়া ফ্রম পাবলিশিং এ স্টোরি অ্যান্ড দিস ইজ কল্ড সেন্সরশিপ। দেখো, সরকার কী করে? আমি যে এইমাত্র বললাম যে মিডিয়াতে এমন কিছু উল্টোপুল্টো, এমন কিছু ছবি, এমন কিছু খবর দিতে দেয় না যেগুলির ফলস্বরূপে বৃহৎ সংখ্যক লোকের ক্ষতি হতে পারে, আহত হতে পারে ওনাদের মনোভাব। তাই এ ধরনের যে খবর, এ ধরনের যে ছবি, এ ধরনের যে ভিডিও, এগুলিকে ডিলিট করে দেওয়া হয়, এটাকে বলা হয় সেন্সরশিপ। তারপর দেখো, আজকাল নাওয়েডেজ মিডিয়াস ক্লোজ রিলেশনশিপ উইথ বিজনেস অফটেন মিনস দ্যাট এ ব্যালেন্সড রিপোর্ট ইজ ডিফিকাল্ট টু কাম বাই। আজকাল কিন্তু যে কোনো মিডিয়া দ্বারা একটি ব্যালেন্সড বা সঠিক রিপোর্ট পাওয়া আমরা আশা করতে পারি না, এটা কঠিন হয়ে গিয়েছে। কেননা মিডিয়া হাউস কিন্তু আসলে বড় বড় বিজনেসের অঙ্গ হয়ে গিয়েছে। উই দেয়ারফর নিড টু অ্যানালাইজ দ্য নিউজ ক্রিটিক্যালি। আর যার দরুন আমাদের নিউজ পেয়ে শুধুমাত্র সেটার মধ্যে পাগলের মতো রিয়্যাক্ট করলে চলবে না, আমাদেরকে নিজের মস্তিষ্ক, নিজের চিন্তা ভাবনা লাগিয়ে বুঝতে হয়, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হয় যে এই খবর কি সঠিক হতে পারে নাকি ইহা ফেক হতে পারে। ঠিক আছে, তারপর আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এখানে আলোচনা করব, সাম ইম্পর্টেন্ট গ্লসারিজ। তো গ্লসারির মধ্যে দেখো, পাবলিশ মানে কি? আমরা কোনো কিছু রিপোর্ট, কোনো আর্টিকেল, কোনো ইন্টারভিউ, কোনো স্টোরি যখন আমরা প্রিন্টিংয়ের মাধ্যমে, খবরের কাগজে, ম্যাগাজিনে বা বইয়ের মধ্যে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, যাহাতে ইহার ফলস্বরূপে বেশ সংখ্যক লোকজন ইহাকে পড়তে পারেন, ইহাকে দেখতে পারেন, তখন ইহা পাবলিশ হয়ে যায়। সেন্সরশিপ এইমাত্র আমরা আলোচনা করেছি যে কিছু কিছু সেন্সিটিভ ইস্যু থাকে, এগুলিকে সরকার
সরকার ব্যান করে দেয়, এটাকে সেন্সরশিপ বলা হয়। তারপর ব্রডকাস্ট, ইন দিস চ্যাপ্টার দিস ওয়ার্ড ইজ ইউজ টু রেফার টু এ টিভি ও রেডিও প্রোগ্রাম দ্যাট ইজ ওয়াইডলি ট্রান্সমিটেড। একটি রেডিও প্রোগ্রাম বা টেলিভিশনের প্রোগ্রাম যা বিশ্ব জুড়ে প্রকাশ করা হয়, সম্প্রসারিত করা হয়। যেমন আসছে বিশ্বকাপের যে ব্রডকাস্টিং রাইট, ইহা জিও হটস্টারের কাছে রয়েছে। তো জিও হটস্টার এর মাধ্যমে আমরা বিশ্বকাপ দেখতে পারবো, ক্রিকেট বিশ্বকাপ। তাছাড়া ফিফা এর মাধ্যমে, ফিফা প্লাসের মাধ্যমে আমরা দেখতে পারবো ফুটবলের বিশ্বকাপ। তো এগুলি হলো ব্রডকাস্টিং রাইট। তারপর দেখো পাবলিক প্রটেস্ট। আমরা যদি চাই কোনো কিছু খারাপ হতে চলেছে, যেমন আরাবল্লী পর্বতকে রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে, পাবলিক প্রটেস্ট হচ্ছে, ঠিক আছে। যখন বেশি সংখ্যক লোকজন একসাথে মিলিত হয়ে সরকারের যে কিছু কাজ করেছেন সরকার, এটার এগেনস্টে যখন নিজেদের ভয়েস রেইজ করেন, নিজেদের আওয়াজ বুলন্দ করেন, তখন ইহাকে বলা হয় পাবলিক প্রটেস্ট, ঠিক আছে। এবার আমরা ডিসকাশনের পর আলোচনা করব কতগুলি গুরুত্বপূর্ণ PYQs। তোমাদের মনে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। চলো শুরু করি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট মিডিয়া ইজ ইনকারেক্ট। দেখো এখানে ইনকারেক্ট শব্দটি রয়েছে, মানে মিডিয়া সম্পর্কে নিচের কোন উক্তি ভুল। অপশন এ, মানি ইজ আর্নড থ্রু অ্যাডভার্টাইজমেন্টস। এখানে বলা হচ্ছে যে মানি আর্ন করা হয়, টাকা রোজগার করা হয় মিডিয়ার মধ্যে কিসের মাধ্যমে? অ্যাডভার্টাইজের মাধ্যমে। ইয়েস, দিস ইজ রাইট। অ্যাডভার্টাইজ করে মিডিয়া হাউস মানি আর্ন করে থাকেন, অর্থ উপার্জন করে থাকেন, ইহা কারেক্ট। তারপর দেখো অপশন বি, দ্য টেকনোলজি দ্যাট মাস মিডিয়া ইউজেস কেপস অন চেঞ্জিং। অবশ্যই ইহাও শুদ্ধ, কেননা মাস মিডিয়া যে সমস্ত টেকনোলজি প্রয়োগ করছে, এই টেকনোলজি কিন্তু সর্বদা পরিবর্তনশীল, পরিবর্তন হতে চলেছে। লেটেস্ট থেকে আরও লেটেস্ট টেকনোলজি এসে যাচ্ছে, অ্যাডভান্স থেকে আরও মোস্ট অ্যাডভান্স টেকনোলজি আসতেই আছে। তারপর দেখো অপশন সি, অ্যান ইম্পর্ট্যান্ট ফাংশন অফ মাস মিডিয়া ইজ টু কমিউনিকেট ইনফরমেশন টু দ্য পিপল। ইয়েস, দিস ইজ অলসো ট্রু। মাস মিডিয়ার গুরুত্বপূর্ণ কাজ হলো যে জনগণের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস নিয়ে আলোচনা করা, শেয়ার করা, ইস্যুস সম্পর্কে জনগণকে সচেতন করা, অ্যাওয়ার করা। ইয়েস, দিস ইজ অলসো ট্রু। অ্যান্ড অপশন ডি, দেয়ার ইজ রেগুলার ইন্টারফিয়ারেন্স অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য ফাংশনিং অফ মিডিয়া। যখন সরকার বারবার মিডিয়ার উপর হস্তক্ষেপ করে, মিডিয়ার কাজের উপর দখল দেয়, তখন ইহা কিন্তু দেশের জন্য ক্ষতিকর হয়ে যায়। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন ডি হয়ে যাবে, কেননা ইনকারেক্ট বলেছিল, এটা করা উচিত নয়, ঠিক আছে। তো ইনকারেক্ট অপশন ডিতে রয়েছে, দেয়ারফর অপশন ডি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কস্ট টু অ্যাডভার্টাইজ অন এ নিউজ চ্যানেল ডিপেন্ডস অন। আমরা যদি কোনো এক নিউজ চ্যানেলে নিজের কোনো প্রোডাক্টের, নিজের কোনো সার্ভিসের অ্যাডভার্টাইজ করতে চাই, প্রচার করতে চাই, বিজ্ঞাপন দিতে চাই, তাহলে সেটা কিসের উপর নির্ভর করবে এই বিজ্ঞাপন দেওয়ার খরচ? অপশন এ, দ্য পপুলারিটি অফ দ্য চ্যানেল। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। যত পপুলার চ্যানেল থাকবে সেই চ্যানেলে যদি আমরা মনে করো সিটেটের এই কোর্সের যদি অ্যাডভার্টাইজ করতে চাই, আমরা করিনি, কিন্তু করতে গেলে আমাদেরকে টাকা দিতে হবে, খরচ দিতে হবে। তো খরচটা নির্ভর করবে কোন চ্যানেলে আমরা দিচ্ছি। সেই চ্যানেল যত পপুলার থাকবে, যত জনপ্রিয় থাকবে, তত তাদের কস্ট বেড়ে যাবে, তত তারা বেশি টাকা দাবি করবে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর আশা করি বুঝে নিলে তোমরা। অপশন বি বলছে দ্য ডিমান্ড অফ দ্য ভিউয়ার্স, এটা কারেক্ট হবে না। অপশন সি বলছে দ্য বিগ বিজনেস হাউসেস, যত বড় বিজনেস হাউস হবে তত বেশি টাকা চাইবে, না, এটাও শুদ্ধ নয়। অপশন ডি বলছে দ্য কর্পোরেট সেক্টর থেকে হলে যে অ্যাডভার্টাইজমেন্ট দামি হবে আর এমনিতে হলে কম দামি হবে, এটা কিন্তু শুদ্ধ নয়। বুঝা গেল? চলো পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। Question number 3. Consider the following two statements 1 and 2 on social advertisements and choose the correct answer. এখানে সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আমাদের দুটি উক্তি দেওয়া রয়েছে, উক্তি 1 এবং উক্তি 2। আমাদের এগুলি পড়তে হবে, তারপর কারেক্ট আনসার বাছাই করতে হবে। সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্টস আর দোজ অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট হ্যাভ লার্জার মেসেজ ফর দ্য সোসাইটি। ইয়েস, দিস ইজ ট্রু। সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট বা সামাজিক বিজ্ঞাপন হলো এগুলি যেগুলির মধ্যে বৃহৎ বা মহৎ সন্দেশ রয়েছে সমাজের জন্য। আর অপশন 2 বলছে সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্টস আর মেড অনলি বাই দ্য স্টেট। সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট কি শুধুমাত্র রাষ্ট্র করে থাকে? এটা কি শুদ্ধ? না, এটা শুদ্ধ নয়। যে কোনো কেউ প্রাইভেটলি করতে পারে, কোনো এনজিও এর মাধ্যমে করতে পারে, তো এটা ভুল। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, এ ইজ ট্রু অ্যান্ড বি ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট। আমাদের বলতে হবে নিচের কোনটি একটি সামাজিক বিজ্ঞাপন নয়, সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট নয়। অপশানে অতিথি দেবো ভব। দেখো এই যে অতিথি দেবো ভব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যে এক মহৎ উদ্দেশ্য রয়েছে সমাজের জন্য, যে
কোনো কেউ যদি আমাদের পরিবারে আসে অতিথি হয় তাহলে তাহাকে আমরা সৎকার করব, আদর যত্ন করব। অপশন বি, লাইফ ইন্স্যুরেন্স জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি। ইহার মধ্যে খুব একটা বৃহৎ বা মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকতে আমরা দেখতে পাই না, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি। লাইফ ইন্স্যুরেন্সের যে এই যে কথা, ইহা হলো লাইফ ইন্স্যুরেন্সের ট্যাগলাইন। ঠিক আছে, ইহা হলো লাইফ ইন্স্যুরেন্সের ট্যাগলাইন এবং ইহার মধ্যে লার্জার মেসেজ সমাজের জন্য লুকিয়ে আছে না, আছে কি না, লুকিয়ে থাকছে না, তাই এটা শুদ্ধ উত্তর হয়ে যাবে। ইট ইজ নট এ সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট হবে। অপশান সি বলছে ল্যান্ড ড্রাইভিং ইজ লাইফ ড্রাইভিং। ইয়াস, ল্যান্ড ড্রাইভিং হলো লাইফ ড্রাইভিং। এখানের মধ্যে ড্রাইভার যারা উল্টো পুল্টোভাবে গাড়ি চালিয়ে থাকেন তাদের জন্য সন্দেশ এখানে লুকিয়ে আছে। অপশন ডি, সেভ এভরি ড্রপ অফ ওয়াটার, প্রত্যেক বিন্দু জল আমাদের বাঁচিয়ে রাখা উচিত। ইয়েস, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য ইস্যু হুইচ ইজ হার্ডলি ফোকাসড আপন দ্য মিডিয়া ডেসপাইট ইটস সিগনিফিক্যান্স। দেখো নিচের কোন ইস্যুকে মিডিয়া ফোকাস করে থাকে, খুব কম, হার্ডলি ফোকাস করে থাকে, যদিও এই ইস্যু বা এই যে সমস্যা, এই সমস্যার গুরুত্ব যথেষ্ট। অপশন এ, মার্ডার্স অ্যান্ড কিলিংস। অপশন বি, ডেমোলিশন অফ বিল্ডিংস। অপশন সি, জেন্ডার সেন্সিটিভিটি। অপশন ডি, ড্রিঙ্কিং ওয়াটার। ডিয়ার ফ্রেন্ডস, মার্ডার্স অ্যান্ড কিলিংস আমরা পত্রিকা খোলার পর, টেলিভিশন খোলার পর এগুলি দেখতে পাই কি না? বিল্ডিং ভেঙে গেছে, ভাঙা হচ্ছে, এগুলি আমরা দেখতে পাই। জেন্ডার বিষয়ক আমরা অনেক কিছু দেখতে পাই, স্ত্রী পুরুষের বিষয়ে অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, বিজ্ঞাপনে দেখানো হয়, এই খেলে ওই হয়, ওই খেলে ওই হয়, এগুলি কিন্তু আমরা দেখতে পাই। কেননা এগুলি প্রচার করার জন্য, বিজ্ঞাপনের জন্য টাকা দেওয়া হয়। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের জন্য কিন্তু খুব কম আমরা বিজ্ঞাপন দেখতে পাই। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, সিটেট 2014 এসেছিল এই কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ ভ্যারিয়াস ইস্যুস ডিউরিং অ্যান ইলেকশন হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ মোস্ট লাইকলি আস্ক ইউর স্টুডেন্টস। ইলেকশনের সময় যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়, এগুলি ব্যাপারে আমরা যদি ছাত্রছাত্রীদের বুঝাতে চাই যে এই ইস্যুগুলির গুরুত্ব কতটুকু নির্বাচনে, তাহলে আমরা ছাত্রছাত্রীদের কি জিজ্ঞাসা করব? অপশন এ, analyze newspaper editorials regarding arguments against each other by political parties। আমরা পলিটিক্যাল পার্টিস অর্থাৎ রাজনৈতিক দল এজিপি, বিজেপি, কংগ্রেস, ইউডিএফ কি বলছে কি না, এগুলি নিউজপেপার এডিটোরিয়ালে আমরা শুধুমাত্র আর্গুমেন্ট দেখব, তাদের এগেনস্টে কি আছে না, এটা দেখলে কাজ চলবে না, আমাদের ক্রিটিক্যালি ভাবতে হবে, থিঙ্কিং করতে হবে। অ্যানালাইজ ইচ পার্টিস প্রায়োরিটিস অ্যান্ড দ্য টাইপস অফ পলিসিস ইট ইজ মোস্ট লাইকলি টু সাপোর্ট। ইয়াস, দিস ইজ দ্য রাইট অপশন। কেননা আমরা কি করব, যে প্রত্যেক দল কি কি প্রায়োরিটি দিচ্ছে, কোন ইস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছে, কোন দলকে ভোট দিলে আমাদের লাভ হবে, আমাদের রাস্তাঘাট উন্নতি হবে, আমাদের ইন্টারনেট পরিষেবা ভালো হবে, সেটা আমরা দেখে আমরা ডিসিশন নির্ণয় করব। ইলেকশনের পূর্বে এমন অবশ্যই করতে হয়, তাই অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। অপশন সি বলছে কন্ডাক্ট সার্ভে ইন ইউর লোকালিটি ফর দ্য পপুলারিটি অফ পলিটিক্যাল পার্টিস কতটুকু পপুলার রয়েছে, কতটুকু জনপ্রিয় রয়েছে, সেটা আমরা সার্ভে করে লাভ হবে না। অপশন ডি বলছে অ্যানালাইজ অ্যান্ড কম্পেয়ার দ্য টাইম ডিভোটেড বাই ন্যাশনাল নিউজ চ্যানেলস টু ডিফারেন্ট পার্টিস। আচ্ছা, কোন পার্টিকে কোন চ্যানেল বেশি সময় দিচ্ছে, কোন চ্যানেল কম সময় দিচ্ছে, এগুলি দেখে আমাদের লাভ হবে কি হবে না, এগুলি আমাদের দেখার বিষয় নয়। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট অ্যান অবজেক্টিভ অফ সোশ্যাল অ্যাডভার্টাইজিং। নিচের কোনটি সোশ্যাল অ্যাডভার্টাইজিং সামাজিক বিজ্ঞাপনের একটি উদ্দেশ্য নয়, অবজেক্টিভ নয়, নট লেখা আছে, মনে রাখবে। অপশন এ, টু চেঞ্জ অ্যাটিটিউডস অ্যান্ড মাইন্ডসেট অ্যাজ পিপল ইনফ্লুয়েন্স পিপল। আচ্ছা, জনগণ কি করে একে অন্যকে প্রভাবিত করে, মিডিয়া দ্বারা প্রভাবিত হয়, তো মিডিয়া দ্বারা আমাদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তাভাবনা ইহা পরিবর্তিত হয়, ইহা তো সোশ্যাল অ্যাডভার্টাইজিংয়ের উদ্দেশ্য। অপশন বি, টু টার্গেট সোশ্যাল নেটওয়ার্কস অ্যান্ড সোশ্যাল গ্রুপস। সামাজিক গ্রুপ, সামাজিক নেটওয়ার্ককে টার্গেট করে সোশ্যাল অ্যাডভার্টাইজিং করা হয়, ইহা তো উদ্দেশ্য। অপশন সি, টু অ্যাডভার্টাইজ প্রোডাক্টস অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস
ফর পার্সোনাল কমার্শিয়াল ভ্যালু। দেখো পার্সোনাল কমার্শিয়াল ভ্যালু এর জন্য যখন আমরা বিজ্ঞাপন, এই ঔষধ খেলেও তুমি লম্বা হয়ে যাবে, এই ঔষধ খেলেও তুমি মোটা হয়ে যাবে, এই ওষুধ খেলেও তুমি পরিষ্কার হয়ে যাবে, এ ধরনের অ্যাডভার্টাইজমেন্টকে কিন্তু সোশ্যাল অ্যাডভার্টাইজিং বলা হয় না। এগুলি সোশ্যাল অ্যাডভার্টাইজিংয়ের অবজেক্টিভ নয়। দেয়ারফর অপশন সি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আর অপশন ডি বলছে টু মোটিভেট মেম্বার্স অফ দ্য পাবলিক টু এঙ্গেজ ইন ভলান্টারি সোশ্যাল অ্যাক্টিভিটি। দেখো ভলান্টারিলি যাহাতে জনগণ সামাজিক কার্যে অংশগ্রহণ করে, ইহাও সোশ্যাল অ্যাডভার্টাইজিংয়ের উদ্দেশ্য। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন সি হবে। কোয়েশ্চেন নাম্বার এবার 8, মিডিয়া ইজ নো লঙ্গার কনসিডার্ড ইন্ডিপেন্ডেন্ট বিকজ অফ ইটস ক্লোজ লিঙ্কস উইথ। মিডিয়াকে এখন আর স্বাধীন ভাবা হয় না। কেননা এই মিডিয়ার সম্পর্ক কার সঙ্গে আছে? বড় বড় বিজনেস হাউসের সঙ্গে আছে। তাই সি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। সিভিল সোসাইটি এর সঙ্গে নেই, গভর্নমেন্ট এজেন্সিজের সঙ্গেও নেই, এনজিওজের সঙ্গেও নেই। বিজনেস হাউসেস, কর্পোরেট হাউসেস, ব্যবসা বাণিজ্যিক যারা ব্যক্তি রয়েছেন, কোম্পানি রয়েছে, এদের সঙ্গে আছে এদের সম্পর্ক। অপশন তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। আবার কোয়েশ্চেন নাম্বার 9-এ আমরা চলে যাব। ব্র্যান্ডিং অফ প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টের যে ব্র্যান্ডিং করা হয়, টাটা, তারপরে এই যে বিভিন্ন রকমের আরও প্রোডাক্ট আছে, বাটা, খাদিম প্রভৃতি যে ব্র্যান্ডিং করা হয়, স্পার্কি, তো এগুলি কি? অপশনে মেক্স ইট সেলেবল। আচ্ছা, ব্র্যান্ডিং করার ফলস্বরূপে কি জিনিস বেশি বিক্রয় হয়? না, এটা কারেক্ট হবে না। অপশন বি ডিফারেন্সিয়েটস ইট ফ্রম আদার প্রোডাক্টস ইন দ্য মার্কেট। ব্র্যান্ডিং যখন আমরা করি বা কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের যখন ব্র্যান্ডিং করে, হ্যাঁ, তখন এটা অন্যান্য যে সামান্য বা সাধারণ প্রোডাক্ট রয়েছে বাজারে, এগুলির থেকে নিজেদের প্রোডাক্টকে আলাদা করে রাখে, ডিফারেন্সিয়েট করে রাখে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন বি হয়ে যাবে। অপশন সি কেন হবে না? দেখো মেক্স ইট মোর অ্যাট্রাকটিভ ফর কাস্টমার। ক্রেতাদের জন্য এটাকে বেশি আকর্ষণীয় করে তোলা ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্য নয়। অপশন ডি গিভস কাস্টমার রিবেট অন এমআরপি। এমআরপি এর মধ্যে ছুট দেওয়া হয়, এটাও কিন্তু ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্য নয়, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 10, ইন এ ডেমোক্রেসি দ্য মিডিয়া প্লেয়ার্স এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন। ডেমোক্রেসি গণতন্ত্রের মধ্যে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের মধ্যে? অপশন এ প্রোভাইডিং নিউজ অ্যান্ড ডিসকাসিং ইভেন্টস টেকিং প্লেস ইন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে এবং দেশের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাক্রম হতে চলেছে এগুলি নিয়ে আলোচনা করে। ইয়েস, দিস ইজ রাইট অপশন হয়ে যাবে। অপশন বি কেন হবে না আমরা দেখব। তবুও অ্যাডভার্টাইজিং গুডস সো দ্যাট পিপল ক্যান বাই গুডস অফ দেয়ার চয়েস। না, এটা কিন্তু ডেমোক্রেসিতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে আসে না। অপশন সি বলছে টেলিকাস্টিং ক্রিকেট ইভেন্ট সো দ্যাট পিপল ক্যান ওয়াচ সিটিং অ্যাট হোম। ক্রিকেট ইভেন্টকে টেলিকাস্ট করা মিডিয়ার গুরুত্বপূর্ণ কাজ হবে না ডেমোক্রেসিকে আরও উন্নতি করার জন্য। প্রোভাইডিং ম্যানি টাইপস অফ এন্টারটেইনমেন্ট ম্যাটেরিয়াল, শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য কিন্তু মিডিয়া যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের লাভ হবে না, আমাদের ডেমোক্রেসির উন্নয়ন হবে না। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 11, which of the following can a social science teacher critically address while discussing the theme advertisement? যখন আমরা সমাজ বিজ্ঞানের অধ্যাপক হিসাবে, শিক্ষক হিসাবে আমরা যখন শ্রেণীকক্ষে যাব, ছাত্রছাত্রীদের আমরা বিজ্ঞাপন সম্পর্কে কিভাবে আমরা প্রেজেন্ট করব, ক্রিটিক্যালি অ্যাড্রেস করব, খুব গভীরভাবে বিজ্ঞাপনকে কিভাবে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে প্রেজেন্ট করব। অপশন এ বলছে বা স্টেটমেন্ট এ বলছে আপিল টু দ্য পার্সোনাল ইমোশনস। আমরা তাদের ব্যক্তিগত ইমোশন, আবেগকে আপিল করব। ইয়েস, আমরা করব। তারপর অপশন বি বলছে ইস্যুস ইকুয়ালিটি, আমরা যে সমতার অধিকার, সমতা নিয়ে কথা বলবো। ইয়েস, এটা আমাদের অবশ্যই করতে হবে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো বোথ এ অ্যান্ড বি, এখানে আমাদের আপিলও করতে হবে তাদের ব্যক্তিগত ইমোশনকে। যে শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া বললেই আমরা কোনো কিছু বকওয়াস জিনিস আমরা যদি কিনে নেই তাহলে কি আমাদের লাভ হবে? লাভ হবে না। ঠিক আছে, তো ইমোশনকে আমাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে আর ইকুয়ালিটিকে মাথায় রাখতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, কনসিডার দ্য স্টেটমেন্টস এ টু ই। এখানে এ থেকে ই পর্যন্ত 5টি স্টেটমেন্ট উক্তি দেওয়া রয়েছে। দে ফর্ম জাম্বল লিঙ্কস ইন এ চেইন অফ মার্কেট হোয়ার ইন ক্যাচ আপ রিচ এস এ কনজিউমার। এখানে যে ক্যাচ আপ কনজিউমার এর কাছে পৌঁছয়, এটার মধ্যে একটি চেইন দেওয়া হয়েছে, কার থেকে প্রথমে আসে তারপর কার কাছে শেষে যায়। এটা কি হবে? কারেক্ট আনসার। দেখো চেইনকে আমরা কি করব, এখানে কোনটি প্রথমে হবে তারপর কোনটি শেষে হবে। অপশনে বলছে সোনা অর্ডার্স ক্যাচ আপ ফ্রম এ নেবারহুড শপ। পাশের দোকান থেকে সোনা ক্যাচআপের অর্ডার দিয়েছে। তারপর অপশন বি বলছে ফার্মার বাইস টমেটো সিডস ফ্রম এ লোকাল ট্রেডার। একজন লোকাল ব্যবসায়ীর কাছ থেকে কৃষক কী করছে? টমেটো এর বীজ ক্রয় করছে। তারপর অপশন সি বলছে হোলসেল মার্চেন্ট বেডস ফর টমেটোস ইন দ্য ভেজিটেবল মান্ডি। ভেজিটেবল বা সবজি বাজারে গিয়ে যে হোলসেল
ব্যবসায়ী আছেন, উনি গিয়ে নিজের টমেটোকে বিক্রি করে দিচ্ছেন, বিড লাগিয়ে দিচ্ছেন, নিলাম করে দিচ্ছেন। অপশন ডি বলছে এ স্মল সিটি বেসড ফুড প্রসেসিং ইউনিট বাইস টমেটোজ। একটি ফুড প্রসেসিং ইউনিট ছোট শহরে ক্রয় করছে টমেটো। মার্কেটিং কোম্পানি সাপ্লাইজ ক্যাচআপ টু স্টোর। সেখানে মার্কেটিং কোম্পানি স্টোরের মধ্যে ক্যাচআপকে সাপ্লাই করছে, প্রোডাক্টকে সাপ্লাই করছে। দেখো, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি। কেননা প্রথমে কি হবে, প্রথমে ফার্মার কি করবে, টমেটো এর বীজ ক্রয় করে আনবে। তারপর হোলসেল মার্চেন্ট কি করবে, টমেটো সবজি বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। তারপর কি করতে হবে, ফুড প্রসেসিং ইউনিট টমেটো ক্রয় করে নেবে বাজার থেকে। তারপর এটার মার্কেটিং করা হবে, মার্কেটিং কোম্পানি কি করবে, কেচাপকে স্টোরে সাবমিট করবে। তারপর স্টোরে যখন কেচাপ এসে যাবে, প্রোডাক্ট এসে যাবে, তখন সোনা নামক ব্যক্তি বা মেয়েটি কি করবে, অর্ডার করতে পারবে। ঠিক আছে, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন ডি। কী করে হলো, আশা করি তোমরা গ্যাস করতে পারলে। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে এ পর্যন্তই। এ ধরনের আরও ক্লাস পেতে চাইলে এবং লাইভ ক্লাসের সঙ্গে ডাউট ক্লিয়ারিং সেশন, পেন পেপার, মক টেস্ট, পিডিএফ নোটস প্রভৃতি সব কিছু আমরা সহজ গুরু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে করাচ্ছি। পেন পেপার মক টেস্ট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করাচ্ছি। সব কিছু তুমি অ্যাভেল করতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে, আজকে ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।